অনিমন্ত্রিত প্রেম নদী লিখেছেন জিন্নাত চৌধুরী হাবিবা। সূচনা পর্ব। আমাকে যখন এতই পছন্দ তখন ছেলের বউ করে নিয়ে আসুন আন্টি। কথাখানা বলে হাসতে হাসতে পিছন ফিরতেই ফেসে গেল তটিনী। তার সামনে দাঁড়িয়ে আছে এক লম্বা চৌড়া এক পুরুষ অবয়ব। টুটের হাসি মিলিয়ে গেল তটিনীর। লোকটি কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অনেকটা অস্বস্তি হলো তটিনীর। লোকটিকে দেখতে পেয়ে আয়েশা সুলতানা ব্যস্ত হয়ে বললেন, এসে গিয়েছিস, যা ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। তটিনী গোল গোল চোখে তাকিয়ে আয়েশা আন্টির সাথে মানুষটির সম্পর্ক বোঝার চেষ্টা করল। তখনই আয়েশা সুলতানার কথায় প্রত্যন্তরে গম্ভীর স্বরে মানুষটি বলল, আসছি। এতটুকু বলেই লম্বা কদম ফেললে বসার ঘর ছেড়ে ভেতরে চলে গেল। তটিনী কপাল কুঁচকে জানতে চাইল, উনি কে ছিলেন আন্টি? আয়েশা সুলতানা মিটিমিটি হেসে বললেন, তুমি যার বউ হবার প্রস্তাব দিয়েছিলে উনি তিনি। ব্রু কুঁচকে গেল তটিনীর। বলল, মানে? মানে ও আমার ছেলে, ওর জন্যই তো আমাদের এখানে আসা। ভীষণ লজ্জায় পড়ল তটিনী। সে তো জানতো না আন্টির আরেকটি ছেলে আছে। আন্টির একটি ছেলের সাথেই ওর পরিচয় হয়েছে, যে তটিনীর চেয়ে বয়সে অনেক ছোট। তার ছোট ভাই মিঠুর সাথে একই ক্লাসে পড়ছে। সেই জন্যই দুষ্টুমির ছলে এমন বেফাস কথা বলে ফেলল। অস্বস্তি নিয়ে নিজের সাফাই দিয়ে বলল, আপনি ভুল ভাবছেন আন্টি, আমি তো ওনাকে চিনি না, আমি রামির কথা বলেছি। আয়েশা সুলতানা হেসে ফেললেন। বললেন, রামি তো এখনও ছোটো, তোমাকে ওর বউ করে আনতে আনতে আমি তুরতুরে বুড়ি হয়ে যাব। তাছাড়া তুমি বিয়ে করার জন্য ওই শেষমেশ আমার ওই বাদর ছেলেকেই পেলে। তটিনী করুণ গলায় বলল, আমি তো আর জানতাম না আপনার আরও ছেলে আছে। আয়েশা সুলতানা ভীষণ মিশুক আর খোলা মনের মানুষ। তটিনীকে অস্বস্তিতে পড়তে দেখে বললেন, এখানে এত লজ্জা পাওয়ার কিছুই নেই মেয়ে। আমার 3 ছেলে 1 মেয়ে। বড় ছেলে আর মেয়েকে বিয়ে দিয়েছি, বাকি দুটোর এখনও গতি করতে পারিনি। নিজের মেয়েকে পরের বাড়ি পাঠিয়ে দিয়ে যেখানে সেখানে মিষ্টি স্বভাবের মেয়ে দেখলেই নিজের মেয়ে বানিয়ে ফেলি। অস্বস্তি অনেকটাই কেটে গেল। মিষ্টি করে হাসল তটিনী। এবার লজ্জা কেটে একটু একটু করে কৌতূহল জাগলো। জানতে চাইল, ওনার জন্য এখানে এসেছেন মানে? বুঝলাম না আন্টি। তোমাদের এখানকার একটি কলেজেই চাকরি হয়েছে ওর। আমার ছেলে পেশায় একজন শিক্ষক। একা বাসায় কীভাবে কি খাবে না খাবে, তাই আমিও ওর সাথে চলে এসেছি। বছরে খুব একটা দেরি হয়নি, তাই রামির ভর্তি নিয়েও ঝামেলা হলো না। বড় ছেলের চাকরি আবার বাসার কাছাকাছি, তাই সে আর বৌমা বাসাতেই রইল। আর বেশি কিছু জানতে ইচ্ছে হলো না তটিনীর। আয়েশা সুলতানাকে বিদায় দেওয়ার উদ্দেশ্যে বলল, আপনি তাহলে কাজ করুন আন্টি, আমি এখন আসছি। মা আবার ডাকাডাকি শুরু করবে। আয়েশা সুলতানা বাধা দিলেন না, সম্মতি দিয়ে বললেন, আচ্ছা এসো। সিঁড়ি করে এসেই বড়সড় শ্বাস নিল তটিনী। কতটা বিশ্রী পরিস্থিতিতে পড়তে হয়েছে তাকে। জীবনে বোধহয় এমন বিশ্রী পরিস্থিতিতে এই প্রথম পড়েছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। চারতলায় যাওয়ার সিঁড়িতে পা রাখল সে। এই 4 তলা বাড়িটি তাদের। ঠিক 4 তলায় তারা থাকে, বাকি 3 তলা ভাড়া দেওয়া হয়েছে। আয়েশা সুলতানারাও তেমনি ভাড়াটিয়া। ঠিক 3 তলায় ওনারা থাকেন। এখানে এসেছেন 1 সপ্তাহ। এর মাঝে এই বিল্ডিংয়ের সবার সাথে ওনার সখ্যতা গড়ে উঠেছে। ওনার সাথে ছোটো ছেলে রামিকে দেখলেও আজকের লোকটির এতদিনে দেখতে পায়নি তটিনী। রামি ভীষণ চঞ্চল স্বভাবের ছেলে। কদিন সেও সবার সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে। রীতিমতো তাদের গড়ে মিঠুর সাথে আড্ডা চলে রামির। গড়ে ফিরেই দেখল মিঠু রামি দুজনেই তার ফোনের উপর হামলে পড়ে আছে। ছু মেরে ফোন নিয়ে নিল তটিনী। ধমকে উঠে বলল, এই বয়সে ফোনের প্রতি এত আসক্ত হওয়া ভালো নয়। মিঠু চোখ মুখ কুঁচকে ফেলল। ঘাড় উঁচু করে বলল, এই বয়সে? তুমি জানো আমরা ক্লাস 8-এ পড়ি। 8-এ পড়ুয়া ছেলে আবার ছোটো হয়? কানের নিচে দুটো পড়লে আপনা আপনি ছোটো হয়ে যাবে। রামি তটিনীর পাশে এসে দাঁড়ালো। আফসোসের সুরে বলল, আফসোস, আজ প্রেম করার বয়সে একটা ফোন চালাতে পারছি না। ফোন না থাকলে মেয়ে পটাবো কীভাবে? তাই না বলে রামির কান মলে দিল তটিনী। রামি ভীষণ বাদর ছেলে। কানমোলা খেয়েও তার বাদরামি কমল না। হাসতে হাসতে বলল, বাসায় এত সুন্দর সিনিয়র আপু থাকতে অন্য মেয়ে পটাতে যাব কোন দুঃখে? থাকুক, ফোন আমার লাগবে না, শুধু সিনিয়র আপু হলেই চলবে।
মাঝখানে বাগড়া দিল মিটু। বিদ্রুপ করে বলল, তোর মতো গরিবের কাছে বন্দি বিয়ে দিতে যাব কোন দুঃখে? যার নিজেরই ফোন কেনার টাকা নেই, সে আমাকে তার একমাত্র শালাকে কিভাবে ফোন কিনে দেবে? তটিনী দুজনের বাদরম্য দেখে চোখ মুখ কপালে তুলল। অবাক হয়ে মিটুর কাছে কৈফিয়ত চাওয়ার মতো বলল, তার মানে মিটু, তোকে ফোন কিনে দিতে পারলে আমাকে তার সঙ্গে বিয়ে দিয়ে দিতি? মিটু ধূর চাই করে হাত দিয়ে ময়লা ছাড়ার অভিনয় করে বলল, এমনিতেই তুমি কাজের না, যদি কাউকে এই অকাজের ডেকে দান করে একটা ফোন পাই তবে মন্দ কি? রামি তাল মিলিয়ে মিটুর পিঠে চাপড় মেরে বলল, দেখিস বন্ধু, একদিন আমিও গরিব থেকে বড় লোক হব, তখন তোকে একটা ফোন গিফট করে তোর বোনকে নিয়ে যাব, শুধু অপেক্ষায় থাক। বাবুক হয়ে জানতে চাইল মিটু, অপেক্ষা কতদিন? সারা জীবন। ফিক করে হেসে ফেলল তটিনী। সত্যি ছেলে দুটো ভীষণ দুষ্টু। মিটু রামিকে তাড়া করতে করতে দুজনেই ঘর ছেড়ে বেরিয়ে গেল। ছেলেকে খাবার দিয়ে পাশে দাঁড়িয়ে রইলেন আয়শা সুলতানা। ছেলের চুলের ভাঁজে ভাঁজে আঙ্গুল চালাচ্ছেন। মাহমুদ খাওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক মায়ের সাথে কথা বলছে। তার চরিত্র ঠিক রামের উল্টো, ঠান্ডা স্বভাবের ছেলে। হুটহাট রাগ করা তার ধাতে নেই, তবে একবার রাগ হলে তা সহজে পানি হয় না। এক পর্যায়ে মাকে জিজ্ঞাসা করলো, নতুন জায়গা কেমন লাগছে মা? বলেছিলাম আমার জন্য এক কষ্ট করে এখানে আসার দরকার নেই, আমি সবটা সামলে নেব, তুমি শুনলে না। আয়শা সুলতানা প্রফুল্ল চিত্তে বললেন, নতুন জায়গা আমার ভীষণ পছন্দ হয়েছে। এই বিল্ডিংয়ের মানুষগুলো বড্ড ভালো। বাড়িওয়ালার পরিবার কি সুন্দর মিশে গিয়েছে আমাদের সাথে। রামিটা তো বাড়িওয়ালার ছেলেকে বন্ধু বানিয়ে ফেলেছে। তাদের মেয়ে দুটো ভীষণ মিষ্টি, কি সুন্দর করে কথা বলে। ওই যে একটু আগে দেখলি না, সেই মেয়েটাই বাড়িওয়ালার বড় মেয়ে। এখানে সবার সাথে থেকে আমার মন এমনিতেই ভালো হয়ে যায়, তুই এত চিন্তা করিস না। মাহমুদের কোনো ভাবান্তর হলো না, এক মনে খাবার চিবিয়ে গেল। মা ভীষণ গল্পপ্রিয় আর মিশুকে স্বভাবের, সহজেই সবার সাথে মিশে গিয়ে গল্প জুড়ে দেওয়ার ক্ষমতা আছে ওনার। তাই সপ্তাহ পেরোনোর আগেই সবাইকে আপন করে নিয়েছেন। এই স্বভাবের কারণেই বারবার তোকে জানিনি। একবার এক ভদ্র মহিলার সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। ভদ্রমহিলা ঝোপ বুঝে কূপ মারলেন। দাওয়াতে যাওয়ার কথা বলে মায়ের কাছ থেকে বেশ কিছু গহনাগাটি নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। পরবর্তীতে জানা গেল এদের কাজই হলো দান্দাবাজি করা। এর আগেও অনেকের সাথেই এমন ঘটনা ঘটিয়েছে, তবুও মায়ের বুঝ হয়নি। তিনি নরম মনের সহজ সরল মানুষ, সবাইকে অল্পতেই বিশ্বাস করে ফেলেন। চৈত্র মাসের ব্যবসা গরমে মানুষের মাংস সেদ্ধ করা যাবে। দুদিন যাবৎ প্রচণ্ড গরম পড়েছে, ফ্যানের বাতাসেও গরম হাওয়া ছাড়ছে। প্রচণ্ড গরম সহ্য না হওয়ায় অগত্যা দুবার গোসল করল তটিনী। তবুও স্যাঁতস্যাঁত ঘামে জামা ভিজে শরীরের সাথে আষ্টে পিষ্টে আটকে আছে। ফ্যানের নিচে নিজেকে ঠান্ডা করার প্রক্রিয়া চলছে। তখনই মায়ের ডাক পড়ল, তটিনী, একটু পর সন্ধ্যা নামবে, আজ ছাদে শুকনো কাপড় রয়ে গিয়েছে, একটু নিয়ে আয় তো মা। যাচ্ছি বলে ওড়না গায়ে জড়িয়ে সিঁড়ি ধরে এগোতে লাগলো তটিনী। সিঁড়িঘর পুরো পাকা, কোথাও কারো টিকিটিও নজরে পড়ছে না। গুনগুন শব্দে গান ধরল তটিনী। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দে না, মোহ মেঘে তোমারে দেখিতে দে না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দে না, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। চাঁদের দরজায় গিয়ে থামতেই ভরকে গেল তটিনী। সেদিনের মানুষটি ছাদে দাঁড়িয়ে, শুধু দাঁড়িয়ে থাকলে তার কোনো সমস্যা ছিল না। যথারীতি সেদিনের মতো আজও অদ্ভুত শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। দৃষ্টির নড়চড় হচ্ছে না। তটিনীর অস্বস্তি হলো। একটু আগে যে সে গান গাইতে গাইতে এসেছে, লোকটি কি শুনে ফেললো? এই জন্য কি এমনভাবে তাকিয়ে আছে? নিজে নিজে গুনগুন করে গান গাইলেও কারোর সামনে পড়ে গেলে বিব্রত বোধ করে তটিনী।
তার গানের গলা খুব একটা ভালো নয়। এখানে তো সম্পূর্ণ অপরিচিত একজনের সামনে পড়ল। অস্বস্তি দ্বিগুণ বাড়ল। হাঁসফাঁস করে উঠল তটিনী। দ্রুত পা চালাতে গিয়েও যেন সে এগোতে পারছে না। কিছু একটা বারবার টেনে ধরছে। এলোমেলো পায়ের চাপ ফেলে দড়ি থেকে কাপড় তুলল। মনে হচ্ছে লোকটি এখনও তার দিকেই তাকিয়ে আছে। সিঁড়িঘরে এসেই বাকি পথ এক প্রকার দৌড়ে নেমে এলো। নিজে নিজেই কপাল চাপড়ালো। এমন অস্বস্তিকর ঘটনা কেন তার সাথেই ঘটতে হলো? নিচে এসেই টের পেল তাড়াহুড়ো একটা জামা ফেলে এসেছে।